আমরা সবাই রাখিজিকে এরভাবে দেখছি। আপনি তো পড়ি, একটা অপরূপ সুন্দরী একজন। এখন আমার ক্যারেক্টারটা তো প্রেগন্যান্ট এখানে। সত্যি উনি না আমাকে ওইভাবেই ট্রিট করতেন। এসো 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 এসো, এই ঠিক আছে, এখন কেমন আছে, ঠিক আছে, এরকম করে বলতেন। আর আমি বলছি হ্যাঁ ঠিক আছে। কি শিখলে ওনার থেকে? ওনার থেকে শিখলাম হচ্ছে যে মানে ধরো উনি এই তোমার সাথে হাসি ঠাট্টা করছেন, খুব মজার একটা কথা বললেন, ঠিক নেক্সট সেকেন্ডেই হচ্ছে ওনার ভীষণ ইমোশনাল একটা শর্ট, জাস্ট সুইচ অন সুইচ অফ, একদম হচ্ছে না। আভেরি খুব খারাপ গোটা ফ্লোরে সবার সামনে। পায়েল খুব খারাপ, আমার চরিত্রের নাম পায়েল। পায়েল একদম হয়নি, খুব খারাপ, মুখের ওপর। নমস্কার, আজকে আমার সঙ্গে যে আছে তার পরিচয় দেওয়ার নতুন করে দরকার নেই। তোমরা সবাই রোজ তাকে দেখতে পাও, তোমরা তেঁতুল পাতাতে দেখতে পাও, ফুলকিতে দেখতে পাও, আরো একটা দারুণ কাজ ওর আসছে, সেটা নিয়ে তো আমরা কথা বলবোই, সেটা তোমরা দেখতে পাবে। তো আজকের আড্ডাটা আমরা দিতে চলেছি আভেরির সঙ্গে, আশা করি তোমাদের ভালো লাগবে, আমাদের সঙ্গে থাকো। এবার আভেরিকে জিজ্ঞেস করবো কেমন আছো? খুব ভালো আছি, কাজের মধ্যে আছি, টাচউড। তো খুবই ভালো আছি। আচ্ছা, বেশি কিছু বলার আগে বলবা, আমাদের এটা যেহেতু তোমরা সবাই জানো, খেতে খেতে আড্ডা, খেতে খেতে তুমি শুরু করো আর কি। একদম তো একদম মানে দেখো কি হয় বলো তো, মানে রোজ কাজ থাকলে যেটা হয় সেটা হচ্ছে এক টাইমের পরে মনে হয় কবে ছুটি পাবো। যেটা আমার সঙ্গে ওর হয়েছে, মানে ডেট দিতে দিতে সেই আমরা মাসের দ্বিতীয় রোববারে বসে আছি, না হলে হচ্ছিল না, ওর এতটাই কাজের প্রেশার। যাই হোক, হ্যাঁ এটাও ঠিক, কাজ থাকলে মনে হয় কবে ছুটি পাবো, আর না থাকলে তখন মনে হয় যে কবে কাজ আসবে। আর এমনিতে মানে যেমন এখন আমি সত্যি কথা এটা ভাবতে আমি নিজেকে কন্ট্রোল করেছি যে না, আমি এটা ভাববো না যে কেন এত কাজ করছি, কেন একটু ছুটি দরকার এসে। ঠিক আছে, ওয়ার্ক ইজ গুড। একদম, কাজের মধ্যে থাকা ওয়ার্ক ইজ বেটার দ্যান এনিথিং। একদম তাই। আমি তাহলে যেটা প্রথম একদম শুরু করব, যেটা দিয়ে তোমার ছোটবেলাটা থেকে একটু শুরু করি। তোমার ছোটবেলাটা কোথায় কেটেছে, কেমন কেটেছে, কিভাবে কেটেছে, যদি একটু বলো। আমার ছোটবেলা কেটেছে মানে আমার জন্ম বড় হওয়া বর্ধমানে। আচ্ছা। বর্ধমান শহরে। আচ্ছা। সেখানেই তারপরে স্কুলিংও ওখানে। আচ্ছা। স্কুল হওয়ার পর আমি কলেজ লাইফ থেকে কলকাতায় করেছো। হ্যাঁ, পড়াশোনার জন্য কলকাতায় এসেছিলে? পড়াশোনার জন্য ঠিক কলকাতায় আসেনি, এটা একটা অদ্ভুত ইয়ে রয়েছে। সেটা হচ্ছে যে আমার মা আমাকে এখানে কলকাতায় এনেছিলেন আমি যখন ক্লাস 6-এ পড়ি। আচ্ছা। তখন আমি প্রত্যেক রবিবার আসতাম। আচ্ছা। নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে আমি অভিনয় শিখতাম। আচ্ছা, তুমি ছোটবেলা থেকে? হ্যাঁ, রমশদ মনিকের কাছে অভিনয় শিখতাম, এবং সেখান থেকে তারপরে। তো তুমি বর্ধমান থেকে আসছো, মানে বর্ধমান থেকে তুমি এখানে যাতায়াত করে, মানে সবটাই মায়ের জন্য, মানে সবটাই, মানে মা খুব ইচ্ছে ছিল, মায়ের খুব ইচ্ছে ছিল, বিকজ আমার দাদু না বিহারে উনি পোস্টেড ছিলেন। আচ্ছা। তো উনি খুবই থিয়েটার ভালোবাসেন এবং থিয়েটার করতেন, মানে প্রবাসী বাঙালিদের ওখানে একটা ইয়ে ছিল। তো থিয়েটার বিহারে কোথায়? বিহারের বিভিন্ন জায়গায়, বারারোয়া, সাহেবগঞ্জ, পাটনা, ভাগলপুর, বিভিন্ন জায়গায় আমার দাদা ভাইয়ের মানে ট্রান্সফারেবল জব ছিল, উনি বিডিও ছিলেন। হ্যাঁ, সে তো হ্যাঁ। তা তোমার মাও কি মানে এগুলো? মাও দাদুর মানে দাদা ভাইয়ের টিমে ধরো ছোট বাচ্চা লাগলো বা কিছু ইয়ে হলো, সেই সময় মা পার্টিসিপেট করতো। তো কিন্তু ওই যে প্রপারলি মানে অভিনয়ের সাথে থাকা, সেইটা মা করতে পারিনি, বিকজ তারপরে মানে মাকে পড়াশোনা করতে হয়, মায়ের বিয়ে হয়ে যায়, যা হয় আর কি। তো সব মিলিয়ে মায়ের যে একটা ওই সুপ্ত ইচ্ছে ছিল, সেইটা সামহাও আমার মধ্যে, যদিও আমি মনে করি যে আমার দিদি আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড। আচ্ছা, তোমার দিদি আছে? আমার দিদি আছে। আচ্ছা। আমার দিদি আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড, অনেক বেশি মানে
কি বলবো, মানে ও পড়াশোনার দিকটা বেশি বেছে নিয়েছিল। আচ্ছা আচ্ছা। ও মানে দিদি একটা নাচের স্কুল খুলেছিল দিদি যখন ক্লাস 8-9 এ পড়ে। আচ্ছা আচ্ছা। আমি সেই নাচের স্কুলে নাচ করতাম। আচ্ছা আচ্ছা। এবং সেইখানে বিভিন্ন জায়গায় আমি নাচ করতে যেতাম। আচ্ছা। এবং দিদি ওই মানে আমার বয়সী মেয়েরা যারা ছিল সবাইকে নিয়ে দিদি সৃষ্টি নৃত্য সংস্থা গড়ে তুলেছিল। আচ্ছা। তো সেখানে আমরা বিভিন্ন জায়গায় পারফর্ম করতে যেতাম। এছাড়াও আমি ওই ছোটবেলায় কি হতো বলতো, মানে যেরকম হয় আঁকা শেখাবো, নাচ শেখাবো, গান শেখাবো। কাকিমা বললেন যে মানে অভিনয়টা কর, এবারে তোমার কি তোমার আমি তো প্রথম দিন আমি ভীষণই আমার মন খারাপ হয়ে গেছিল যে বর্ধমানের বাইরে আমি কলকাতায় আসবো কেন। মানে আমি তো নাচ ভালোবাসি, আমি ছোটবেলা থেকে নাচ করি। আমি একদমই মানে কেজি 2 থেকে আমি নাচ করি। তুমি কি মানে আমি ভারতনাট্যম শিখেছি। তো শ্রীমতী কমলা পাল সরকারের কাছ থেকে ভারতনাট্যম শিখেছি। তো উনি মানে মানে আর আমি আমার সব থেকে মজা হচ্ছে যে আমি আমার টিচারদের থেকে খুবই আদর পেতাম। আচ্ছা। মানে সেটা কমলা দিদিমণি থেকেই শুরু হয়েছিল, যে উনি রবিবার করে নাচ শিখতে যেতাম। তারপর নাচ শেখার পরে মানে উনি বাবাকে বলতেন যে আপনি একটু পরে দেরি করে আসুন, ও খেয়ে দিয়ে যাবে। আচ্ছা। তো আমি মানে দিদিমণির বাড়িতে আমি খেয়ে দিয়ে তারপরে বাবার সাথে বাড়ি যেতাম। তো এইরকম তো নাচ শিখেছি। গানটা আমার হয়নি। সবকিছু একসঙ্গে কি করে পসিবল, মানে যখন সবই দিয়ে দিয়েছিল আমার মা, সবই দিয়ে দিয়েছিল। আঁকা শিখবে, গান শিখবে, নাচ শিখবে, সব শিখবে। এবার যেটা তারপরে পড়াশোনা, তার সঙ্গে পড়াশোনা। এবার তারপরে যেদিকে তুমি এগোবে কিন্তু এইগুলো তুমি শিখবে, মানে সেটা মায়ের খুব ইচ্ছে ছিল। তো শিখতাম, আমি যেতাম, কিন্তু নাচ আমার ভীষণ প্রিয় ছিল। আমি সত্যিই ভেবেছিলাম যে আমি নাচ নিয়েই এগোবো ইনফ্যাক্ট একটা সময়ের পর। তো তারপরে হঠাৎ করে মা বলল যে তুমি শিখতে যাবে আমার সাথে, চলো তুমি যাবে। সেটা ক্লাস 6। এবার তো কি শিখতে যাব সেটা দেখানোর জন্য আমাকে নিয়ে গেছিল শাওলি মিত্রের একটি নাটকে। আচ্ছা আচ্ছা। সংস্কৃতি লোকমঞ্চে বর্ধমানে হয়েছিল, তো সেখানে গেছিলাম। সেখানে গিয়ে আমি ক্লাস 6-এ পড়ে একটা মেয়ে, বাচ্চা মেয়ে, সে শাওলি মিত্রের নাটক দেখছে। মানে সেটা মানে তার মাথার ওপর দিয়ে গেছে, একদমই তাই। আমি ভাবছি যে এটা আমি কি দেখছি, কেন দেখছি, এরপর আমাকে আবার এটা শিখতে হবে, সেটা তো আরো ভয়ঙ্কর একটা ব্যাপার আমার কাছে। যাই হোক, কিছু তো করার নেই, আমি তো মায়ের ইয়ে করতে পারবো না। মায়ের সাথে গেছি, গিয়ে প্রথম দিন আমি দেখছি যে স্যার ওপার দিয়ে আসছে আর আমি আর মা এই পারে দাঁড়িয়ে রয়েছি নেহরু চিলড্রেন্স মিউজিয়ামের গেটের সামনে। তো মা বললেন যে ওই দেখো উনি তোমার টিচার, আজ থেকে উনি তোমায় অভিনয় শেখাবে। আমি ইনস্ট্যান্ট, স্যার ততক্ষণে রাস্তা বার করে চলে এসেছে, আমি ইনস্ট্যান্ট স্যার দেখবো না এটা তো বাজে লোক, কেন এরকম খারাপ লোক, আমি শিখবই না। রমাপ্রসাদ বণিক তো উনি তো ফেমাস নেগেটিভ ক্যারেক্টার করার জন্য। এবার সেটা তো আমি তো জননী জন্মভূমি সবই দেখেছি। এইবার আমি ভাবছি মানে ওটা যে ক্যারেক্টার, আমি বলছি অসম্ভব, না এই বাজে লোক, আমি এনার কাছে কিছুতেই শিখবো না। এবার মানে এখন বুঝতে পারি মানে মা তখন মানে মা তখন ওনার সামনে হাসছে, উনি কিছু মানে ওনার রিঅ্যাকশন, উনি তো আমার মাথায় হাত বোলাচ্ছেন। হ্যাঁ, এবার আমি তো প্রচন্ড গজগজন করছি, কেন তুমি আমাকে এখানে নিয়ে এসেছো, আমি এখানে শিখবো না। কিন্তু প্রথম দিনই ক্লাস করার পরে আমার এত মজা লাগলো, কারণ মানে সত্যি বলতে ছোটবেলা থেকেই আমার এটা রয়েছে যে আমার যেখানে আমি নিজে আনন্দ পাই না, আমি নিজে মজা পাই না, আমি সত্যি জোর করে সেটা করি না। তো আমার মনে হয় যে সত্যি প্রথম ক্লাসে আমি এতটাই মজা পেয়েছিলাম, এমন ভাবে উনি ব্যাপারটা করিয়ে এমন ভাবে। আর স্যার ওইভাবে মানে ওটা না পুরো ক্লাসের মতনই হতো, কিন্তু তাও ওর মধ্যে একটা মজা ছিল। মানে স্যার নিজে বলতেন, তারপরে আমরা যেটা বুঝতাম, আমরা অত ছোট বয়স থেকেই আমরা যেটা বুঝতাম সেটা আমরা আবার লিখতাম। ক্লাস 10 অবধি ওনার কাছে শিখলাম। তারপর আমি যেদিন মাধ্যমিকের রেজাল্ট বেরোবে আমার, সেই দিন আমার প্রথম জীবনের স্টেজ।
আচ্ছা, একাডেমি অফ ফাইন আর্টসে লুক্সেমবার্গের লক্ষ্মী করছি স্যারের রচনা এবং নির্দেশনা। একটা জিনিস বলো, এই যে 4টে বছর, এই 4টে বছরের মধ্যে মানে অভিনয়ের ওপর ভালোবাসাটা আরো বেড়ে গেল, তাই তো? আরো বেড়ে গেল। মানে কিরকম হলো শোনো, ঠিক পরের বছরই মায়ের মনে হলো যে মানে যেহেতু আমি ওখানে নাচ শিখছিলাম বর্ধমানে, তো আমি আনন্দ শঙ্কর ইনস্টিটিউশনে আমি তনুশ্রী শঙ্করের আন্ডারে নাচ শিখবো, মায়ের ইচ্ছে হলো। হ্যাঁ 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 হ্যাঁ। তো মা আমাকে ওখানে ভর্তি করালো। হুম, 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 আমি কিন্তু 1 বছর নাচ করলাম। হুম, 1 বছর নাচ করার পরে হুম, আমাকে মা ঠিক যখন আমি মানে ক্লাস 8-এ ভর্তি হয়েছিলাম, 1 বছর করলাম, হ্যাঁ 9-এ এবার এমন একটা সময় এলো যেখানে ধরো হয় মানে যে কোনো একটা বেছে নিতে হবে, কারণ আমার পড়াশোনাও রয়েছে। হুম, হুম, হুম। তো মা আমাকে জিজ্ঞেস করলো যে তুমি অবশ্যই। বলো তুমি কোনটা করতে চাও, নাচ করতে চাও না অভিনয় না অভিনয় করতে মানে থিয়েটারটা করতে চাও? হুম, 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 আমি তখন আমি যেই মেয়ে নাচ এত ভালোবাসে সে কিন্তু বললো যে না আমি থিয়েটার করবো। তখন ভালোবাসাটা তৈরি হয়ে গেছে। তখন ভালোবাসাটা একদম তৈরি হয়ে গেছে। এটা তো সম্পূর্ণ। নিশ্চয়ই শ্রদ্ধেয় রমপ্রসাদ ভৌমিকের জন্যই। একদমই। আমাকে একটু বলো, মানে ওনার মতো মানুষ মানে এখন তো পাওয়া যায় না, সত্যি খুব কম আছেন, মানে কেমন ছিলেন? এই যে তুমি বললে ওনার মতো মানুষ, হুম, মানুষ বলো, নির্দেশক বলো, হুম, অভিনেতা বলো, হুম, লেখক বলো, হুম, আমি মনে করি এবং আমার মতো অনেকেই মনে করে যে সবার ঊর্ধ্বে ওনার শিক্ষক সত্তা। আমার মানে এটা আমি সত্যি, আমার সত্যি গুরুভাগ্য খুব ভালো, আমি সত্যি ওনার মতো শিক্ষক পাইনি, একদমই পাইনি। আর মানে অদ্ভুতভাবে তারপর মানে স্যারের কাছে আমি যা যা শিখেছি হুম। সবটা কেউ যদি সত্যি স্যারের কাছে যা যা শিখেছে সেইগুলো মনে করে করে নিজের অভিনয় মানে নিজের এই কাজে শিল্পটাকে কাজে লাগায়, হুম। তাহলে আর কিছু ভাবতে আমার প্রথম কাজ কি টেলিভিশন? না টেলিভিশন তো, সেটা কি উনি দেখে গেছেন? না। অদ্ভুত জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে এই যে বললাম লুক্সেমবার্গের লক্ষ্মী, হুম। লুক্সেমবার্গের লক্ষ্মী দেখতে এসেছিলেন শ্রী তরুণ মজুমদার। আচ্ছা। তো উনি লুক্সেমবার্গের লক্ষ্মী দেখলেন এবং ওটা কোন সাল হবে? 2010 আচ্ছা। 2009 সরি আচ্ছা। 2009। হুম, হুম, তো এবার 2009-এর শেষের দিকে দেখলেন, তারপরে 2010-এর শুরুর দিকে আমার বাবার কাছে একটি ফোন এলো যে আপনার মেয়েকে নিয়ে একটু আসতে পারবেন আমাদের অফিসে। তো আমার মা বাবা গেল আমাকে নিয়ে হুম, পশ্চিমবঙ্গ চলচ্চিত্র ভবনে। হুম। তো উনি আমাকে দুর্গেশ নন্দিনী হয়েছিল ইটিভিতে, হ্যাঁ হ্যাঁ, মনে সেখানে আছে। একটি চরিত্রের জন্য উনি বলেছিলেন। আচ্ছা। তো উনি আমাকে প্রথমেই জিজ্ঞাসা করেন যে আচ্ছা আমাকে একটা কথা বলো, তুমি হাসতে পারো না কাঁদতে, তুমি কাঁদতে পারো না ঝগড়া করতে পারো? হুম। তো আমি তো আর ছোটবেলা থেকে আমি এত ডানপিটে খুবই একটা হ্যাঁ, কি বলবো মানে মার্কাটারি একটা ব্যাপার ছিলাম। হুম, তা আমি ভাবছি যে কাঁদা না না, আমি ঝগড়া করতে সবচেয়ে ভালোবাসি। এবার উনি বলছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো উনি আমাকে তিলোত্তমা আর আয়েশা দুটোই চরিত্র দিয়েছিলেন এবং বলেছিলেন যে তুমি দুটোই পড়ো, দুটোই দেখাও, তারপর আমি আয়েশার। খুবই ভালো হতো, তুমি যেটা বললে যে স্যার যদি দেখে যেতেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুবই ভালো হতো, কিন্তু আমার দুর্ভাগ্য যে স্যার দেখে যেতে পারেননি। তার কারণ প্রথম দিন আমি যখন দুর্গেশ নন্দিনীর অভিনয় মানে শুটের ফার্স্ট ডে, হুম, হুম। আমরা একদম ফার্স্ট লটটা শুট হয়েছিল তোমার রামজিতে। বুঝতে পেরেছি, হ্যাঁ। ডিসেম্বর মাসে শুট হয়, ডিসেম্বর মাসে যেদিন আমার ফার্স্ট ডে অফ শুট, হুম। স্যার সেদিন মারা যান। তুমি 27 খবরটা ডিসেম্বর। জানিয়েছিলে নিশ্চয়ই? আমাকে এখান থেকে জানানো হয়েছিল, আমি তো তখন হায়দ্রাবাদে। না, আমি বলছি তুমি ওনাকে জানিয়েছিলে যে তুমি এরকম একটা হ্যাঁ চরিত্র হ্যাঁ করবে? হ্যাঁ হ্যাঁ, উনি যে- উনি খুশি হয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটাই মানে সেইটা আমার ভীষণ আর অদ্ভুত একটা ইনসিডেন্ট হয়েছিল, সেটা হচ্ছে যে আমার প্রথম সিন কি ছিল জানো তো, সমীর হালদার করেছিলেন আমার বাবার চরিত্রটা, কতলু খাঁ। আমি দেখছি যে কতলু খাঁ পড়ে আছে আর আয়েশা এসে কতলু খাঁর বুক থেকে ছুরিটা বার করছে, হুম, মানে তারপরে আয়েশা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে। হুম, হুম, হুম।
এবার যখন অ্যাকশন বলেছেন, আমি গেছি, আমি সমস্তটা করেছি, এবার আমি আর কান্না থামাতে পারছি না, কারণ আমি তো জেনে গেছি স্যার হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি কেঁদেই যাচ্ছি সময় যেটুকু এরম ভাবে ধরে আমি কেঁদেই যাচ্ছি। তারপর মানে তরুণ জেঠু বললেন যে ও একটু দাঁড়াও, একটু 10-15 মিনিট টাইম দাও ওকে, তারপরে আবার আমরা শুরু করবো। তোমার প্রথম কাজও যে মানুষটার সঙ্গে তুমি হ্যাঁ, করেছো, আমি সেটাই তোমাকে সেটাও বললাম যে আমার গুরু বাবু খুব ভালো। আরেকটা এক্সপিরিয়েন্স মানে আচ্ছা। ছোটবেলাটা তো মোটামুটি বুঝেই গেলাম, ওখান থেকেই মানে তোমার শুরু হয়ে গেছে আর কি অভিনয় চর্চা হ্যাঁ, সবকিছু। তো এরপরে তোমার ফার্স্ট প্রজেক্ট যেটা বললে তরুণ মজুমদারের সঙ্গে কাজ, তরুণ মজুমদারের সঙ্গে কাজের অভিজ্ঞতাটা একটু বলো। ওরে বাবা, আমি খুবই ভয়ে থাকতাম, কারণ আমার মনে হতো যে ওনার কিছুই পছন্দ হচ্ছে না। কিন্তু একদিন আমি বুঝেছিলাম যে উনি আমার কাজ ভালোবাসছেন। সেটা হচ্ছে, আমার মনে আছে একটা জেলখানার সিন। আচ্ছা। জেলখানার তোমার ধরো এরকম সিঁড়ি দিয়ে তুমি নেমে আসছো, সিঁড়ি দিয়ে এসে ডান দিকে বিশাল বড় গেট, গেটটা খুললে পরেই ডান পাশে জেলখানার একটা ভাগ, বাঁ পাশে জেলখানার একটা ভাগ। আমার ডায়লগ শুরু হয়, ধরো 4 পাতার মনোলগ আমার। আচ্ছা। 4 পাতা জুড়ে শুধু আমি কথা বলছি, আয়েশা কথা বলছি। আচ্ছা। এবার আমি যখন প্রথম দিন মানে আমি যখন সকালবেলা শুটে গেলাম টেকনিশিয়ানে, তখন উনি বললেন যে তুমি পারবে তো, এটা 4 পাতা কিন্তু টানা যাও, তুমি পারবে? আমি বললাম যে হ্যাঁ আমি পারবো, আমাকে একটু সময় দেবেন, আমি পারবো। ঠিক আছে চলো। এবার যা হয়, প্রথমবার মনিটর দেখলেন, একবার মনিটর দেখে নিলেন যে এই সিঁড়ি দিয়ে কথা বলতে বলতে নামছি, গেটটা খুলছি, খুলে ডান দিকে যাচ্ছি কথা বলছি, বাঁ দিকে যাচ্ছি কথা বলছি, ডান দিকে গিয়ে কথা বলে আমি গেটটা বন্ধ করে ঘুরে কাট, পুরোটা 4 মিনিট। এই পুরোটা উনি ক্রেনে, আর উনি তো নিজেই ক্যামেরা করতেন, এই পুরোটা উনি করলেন। তারপরে আমার মনে আছে যে গোটা ফ্লোরে সবাই হাততালি দিল, কারণ আমি 1 টেক ওকে করেছিলাম। ফ্লোরে সবাই হাততালি দিল এবং উনি, আর মনে আছে আমি ঠিক এখানটা দাঁড়িয়ে আছি, উনি ওপরে ছিলেন ওই ট্রলি আর কি, তো ওনাকে নামানো হলো, আর উনি এখান থেকে আমার মাথায় এরভাবে হাত দিয়ে বলছেন যে আজকে তোমার স্যার খুব খুশি হয়েছে। এইটা যে আমার কাছে কি পাওয়া ছিল, এইটা আমার কাছে মানে বিশাল একটা পাওয়া ছিল মানে। তো এটাই মানে উনি সেদিন প্রশংসা করেছিলেন, আজকে তোমার স্যার তোমাকে উপর থেকে আশীর্বাদ করছেন, এটা উনি বলেছিলেন। তো এটা একটা বিশাল বড় পাওয়া। এবং মানে ওটাই, তারপর থেকে যখনই ভালো ভালো পারফর্ম করতাম তখনই উনি বলতেন, সবটাই বুঝিয়ে দিতাম। আর সব থেকে বড় কথা ওনার যেটা ছিল সেটা হচ্ছে স্ক্রিপ্টের ওপরে না উনি শর্ট আঁকতেন, ওই যেটা সত্যজিৎ রায়ের মতো আর কি, স্টোরি বোর্ড, একদম স্টোরি বোর্ড, এবং আমাদের স্ক্রিপ্টেও সেটা থাকতো। আগেকার দিনের বেশিরভাগ এটাই এটা অদ্ভুত সুন্দর একটা মেথড। 2017 সালে আমি 2016 না 17 সালে মোস্ট প্রবাবলি আমি মুখোমুখিতে অভিনয় করি, পৌলমিদির ডিরেকশনে ঘটক বিদায়। আচ্ছা। যেখানে আমার শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করার সুযোগ পাই। মানে এইগুলো সত্যি মানে পরপর তুমি ঠিকই বলেছো, মানে তুমি সান্নিধ্য খুব ভালো ভালো মানুষের, সান্নিধ্য খুবই ভালো ভালো মানুষের পেয়েছি, মানে আমি সত্যি ব্লেস। কথা যেটা শুনছিলাম তুমি তোমার সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা, নাটকটা, হ্যাঁ যেটা কথা বলছিলাম আমরা সেটা প্রসঙ্গে এবার একটু শুনি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতাটা কেমন? সৌমিত্র স্যার ঘটক বিদায় ডিরেক্ট করেছিল পৌলমিদি, আর পৌলমিদি ইজ এ সুইট হার্ট, মানে পৌলমিদি কখনো বকবে এটা কোনোদিনও হয়নি। এখন রিহার্সাল হচ্ছে এবার, মানে সৌমিত্র স্যারকে তো মানে ওনাকে
আচ্ছা, একটা জিনিস আগে এরম বলো, ওনার সঙ্গে প্রথম ইন্টারাকশনটা কিরম ভাবে হয়েছিল? মানে তুমি তো যথারীতি মানে সৌমিত্র চট্টোপাধ্যায়, তোমার তো ভয়। ওনাকে আমি যদিও প্রথম দেখেছিলাম দুর্গের সন্দিনী করার আচ্ছা, সময় আচ্ছা, সামনাসামনি, আচ্ছা। কারণ উনি দুর্গের সন্দিনী করেছিলেন। কিন্তু তারপর এতটা কাছ থেকে ওনাকে পেয়েছি ঘটক বিদায় করার তো উনি মানে এত সুন্দর দেখতে একজন পুরুষ ছিলেন, মানে খুব সুন্দর। এবং মানে আমি ভাবছি যে সৌমিত্র বসন্ত বিলাপ, বসন্ত বিলাপ, আমি খালি ভাবছি বসন্ত বিলাপ। তো তারপর এই যেটা রিহার্সালের কথা বলছিলাম, রিহার্সালে যেটা হলো, একদিন গেলাম, গিয়ে আমার চরিত্রটা না ভীষণ মানে কি বলবো, খুবই দাম্ভিক একটি চরিত্র ছিল এবং খুব সিরিয়াস রিজার্ভড একজন মহিলা, যে কথা বলে কিন্তু তার একটা কথাতেই মানে চারজন কেটে যায়। তাই আচ্ছা আচ্ছা আচ্ছা, মলয়া মল্লিক। আচ্ছা। আর অপোজিটে স্যারের চরিত্রটা ছিল হচ্ছে একজন চোরের। ওকে। এইবার আমি আমার ওনাকে গাধা কোথাকার বলার কথা। তুমি বলো কি করে বলবো আমি ওনাকে গাধা কোথাকার? তো আমি কিছুতেই বলতে পারছি না। যখনই সিনটা আসছে তখনই আমি বলছি, আমি ঢোক গিলছি। পৌলমিতি বলছে বল, হচ্ছে না এরকম করছে। তারপরে একটা সময় পরে পৌলমিতি আমাকে বিভৎস ঝাড়ে, এটা তো অভিনয়, তুই চরিত্র প্লে করছিস একটা, কেন করবি না, এই সেই আনা অনেক কিছু বলতে হলো। তারপরে আমি বলছি গাধা কোথাকার। আমি বলেই না আমার মনে হচ্ছে আমার জিভটাকেও কেটে দাও। আমার সত্যি মনে হচ্ছে হে ভগবান, আমি এটা কি করলাম। এবার তুমি আমাকে বলো, তোমার যেটা এই নাটকের পর তুমি আবার টেলিভিশনে হয় না একটা ব্যাক করা, সেটা তুমি কোন প্রজেক্ট থেকে? সেইটা আমি করলাম সুশান্ত দার হাত ধরে। কোন প্রজেক্ট ছিল? বিজয়িনী। আচ্ছা। যখন দুর্গের সন্দিনী হয়, তারপরে সুশান্ত দা আমাকে অনেকগুলো প্রজেক্টের জন্য বলে, তো সবকটাই আমি না 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 না। আচ্ছা 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 আচ্ছা। এইবার সেটার জন্য যেটা হয়, সুশান্ত দাও ভয় পেয়ে যায় যে আবার তো না করে দেবো। কিন্তু তারপর তুমি কাজের জন্য চেষ্টা করছিলে? হ্যাঁ, মানে তখন আমার ধরো মাস্টার্স হয়ে গেছে। মাস্টার্সের পরে আমি এরকম বলেছি যে এরকম আমি অভিনয় করব। আচ্ছা আচ্ছা। দিয়ে আমি গেছি হচ্ছে সুশান্ত দা। আচ্ছা, সুশান্ত দা কাছে সুশান্ত দা বলছে তুই তো আবার না চলে যাবি। তুই চলে যাবি না তো? বলছি যে না, আমি চলে যাব না, তুমি আমাকে দাও, চরিত্র দাও, আমি করবো। এটা কোন সাল হবে? এইটা হচ্ছে তোমার 2017 কি 18 এরকম। আচ্ছা। তখন বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে দাঁড়া, তো এরকম সামনে একটা কাজ আসছে, আমি তোকে বলবো। বিজয়িনীটা কোন চ্যানেলের প্রজেক্ট ছিল? স্টারে ছিল। হ্যাঁ, আমি মানে স্টারে বিজয়িনী, হ্যাঁ ওই তখন। তারপরে আমি করলাম কালার্সে, হ্যাঁ চিরদিনই তারপরে করলাম। আচ্ছা, তোমার তো প্রজেক্ট গুলো চলছে বুঝতে পারলাম। এবার যেটা আসবো, এখন সামনে পরের মাসেই আমাদের রিলিজ হতে চলেছে, যেটা সবাই আমরা জানি, আমার বস উইন্ডোজের কাজ, রাখিদির সঙ্গে কাজ। এবার এইটা নিয়ে আমি আর কিছু বলবো না, তুমি পুরো এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো, মানে এটা একটা জার্নি বলা যায়, তুমি নিজে একটু শেয়ার করো। আমার অফার বেসিক্যালি আমার উইন্ডোজের সাথে এর আগেও একটা কাজ করার কথা হয়েছিল, বাট সেটা সম্ভব করা হয়নি। তারপর আমাকে এই আমার বসের জন্য একদিন দীপায়ন ফোন করে বললো যে শোন না, এরকম একটা কাজ হচ্ছে, তো তুই কি করতে পারবি, তাহলে আয়। তো আমি তো বললাম যে হ্যাঁ আমি পারবো। নিয়ে আমি গেলাম, গিয়ে শিবুদা দিদির সঙ্গে দেখা হলো, আমার সাথে কথা বললাম। এবং শিবুদা প্রথম দেখাতেই দিদিকে বললেন যে দিদি দেখুন, ও আগেরই ও খুব ভালো অভিনেত্রী। বা আমি মনে মনে ভাবছি যে উনি কি আমার কাজ দেখেছেন, উনি কোথায় কাজ দেখলেন। তো এইসব যাই হোক, কিন্তু আর প্রথম দিন মানে ডে 1 থেকেই উনি এতটাই ওনারা মানে
এত ভালো করে অ্যাকসেপ্ট করেছেন আমাদের প্রত্যেককে, সেইটা সত্যিই একটা বড় পাওয়া আমাদের কাছে যারা প্রথম কাজ করছি এবং যারা, আর ওনাদের কাছে আমি এটা দেখলাম যে শুধু মানে প্রথম এটা কি কাজ, তোমার প্রথম ফিল্ম তাই তো? হ্যাঁ এটা আমার তোমার প্রথম ফিল্ম। হ্যাঁ হ্যাঁ, আমি ওয়েব সিরিজ করেছি কিন্তু ফিল্ম করিনি সেই অর্থে। তো মানে ওনাদের কাছে প্রথম কাজ করা বা 3 নম্বর কাজ করা বা 30 নম্বর কাজ করা, প্রত্যেকে সমান আদর পায়, সমান সম্মান পায়, সমান আদর পায়, সমান যত্ন পায়, সবটাই সমানভাবে পায়। এমন নয় যে প্রথমবার কাজ করতে গেছি বলে কম পাবো বা বেশি পাবো, এমনটা নয়। তো সেইটা মানে সত্যি খুব যত্নে কাজ করেছে। তুমি যখন প্রথম গেলে তখন কি তুমি জানতে যে ফিল্মটাতে রাখি গুলজার অভিনয় করতে চলেছে? হ্যাঁ 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 জানতাম। আচ্ছা আচ্ছা। এবং যেটা হলো সেটা হচ্ছে যে একদিন আমাদের সবাইকে ডাকা হলো যে রাখিজি এসেছেন, রাখিজি আমাদের সবার সাথে দেখা করবেন। আচ্ছা। তো আমরা গেলাম, গিয়ে তো আমি ভাবছি যে মানে আমি আর কিছু বলতে পারছি না। আমার পাশে আমার কয়েকটার উমা বসেছিল, উমা, শ্রুতি, সৌরসেনী সবাই ছিল, ঐশ্বর্য সবাই ছিল। তো আমি উমার দিকে দেখাচ্ছি, উমা আমার দিকে দেখাচ্ছে, আমি উমার দিকে দেখাচ্ছি, উমা আমার দিকে দেখাচ্ছে, আমি শ্রুতির দিকে দেখাচ্ছি, শ্রুতি আমার দিকে দেখাচ্ছে, আর আমরা সবাই রাখিজিকে এরভাবে দেখছি। আপনি তো পড়ি, মানে একটা অপরূপ সুন্দরী একজন এখন এখন মানে ওনার স্কিন আমাদের সবার থেকে বেটার, আমাদের সবার থেকে বেটার এইরকম, মানে খুবই সুন্দরী একজন মহিলা। এবং তিনি রাখি গুলজার, আর উনি একটা গল্প বলেছিলেন যে এরকম গুলজার সাহেব ওনার কাছে মানে কলকাতা থেকে উনি বলেছিলেন যে আমার জন্য চটি নিয়ে এসো। তো উনি 10 নাম্বার চটি পড়েন। আচ্ছা। তো আমার মনে আছে আমি পাশে উমাকে এরকম ভাবে বলতে গেছি, উমাও আমাকে বলতে গেছে, একসঙ্গে দুজনে বলেছি গুলজার সাহেব 10 নাম্বার চটি পড়েন, 10 নাম্বার চটি পড়েন। আচ্ছা আচ্ছা, সেটা জানছি মানে আচ্ছা আচ্ছা, এটা এরকম একটা ব্যাপার, খুব ভালো। তো তারপর তো শুটিং শুরু হলো। শুটিং এ আর উনি খুবই মজা করেই শুটিংটা হতো, মানে উনি বাংলাতেই কথা বলেন। হ্যাঁ বাংলাতেই কথা বলেন, একদম বাংলাতে কথা বলেন, আর মাঝে মাঝে হিন্দি বেরিয়ে যায়, যা হয় আর কি। এত বছর ধরে বোম্বেতে থেকে যেটা হয়। তো কিন্তু বাংলাতেই উনি আমাদের সবার সাথে, এবং উনি ওনার ছোটবেলাকার গল্প করতেন, উনি রানাঘাটে বড় হয়েছেন। হ্যাঁ উনি ওখানকার গল্প করতেন, নদিয়া রানাঘাটি বোধহয়। হ্যাঁ তারপর উনি মানে আমাদের সবার একটা করে নাম দিয়েছিলেন, মানে কাউকে নোলো, কাউকে আরো অনেক কিছু নাম দিতেন উনি। তোমার নাম কি দেওয়া হয়েছিল? আমার নামটা আমার মনে নেই। আগের দিন আমাকে একজনকে জিজ্ঞাসা করলো, সে বললো যে তোমার নাম কি দিয়েছেন, আমার বোধহয় কোনো নাম দেয়নি। মানে উনি, আর আমার ক্যারেক্টারটা তো প্রেগন্যান্ট এখানে, সত্যি উনি না আমাকে ওইভাবেই ট্রিট করতেন। এসো 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 এসো, কি ঠিক আছে, এখন কেমন আছে, ঠিক আছে, এরকম করে বলতেন। আর আমি বলছি হ্যাঁ ঠিক আছে, এইরকম। ইনফ্যাক্ট নন্দিতা দিও, মানে আমার মনে আছে আমি প্রথম দিন শুট করবো তার আগে প্রণাম করছি, আমরা 4-5 মিলে দাঁড়িয়ে রয়েছি, তো ওনাকে প্রণাম করে আমরা ফার্স্ট শটটা নিয়ে এবার সবাই প্রণাম করেছে। আমি যখন লাস্টে প্রণাম করতে গেছি তখন নন্দিতা তুমি বলছেন যে এই না 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 তুমি করো না, তুমি দাঁড়াও। আহারে, এবার তখন আমি ভাবছি যে আমি সত্যি সত্যি তো প্রেগনেন্ট নই, কিন্তু ওই যত্নটা, মানে আমি ওটাই বলছি। মানে আর নন্দিতাদি এত সুইট একটি মানুষ, এত মিষ্টি একটি মানুষ, যে মানে কি বলবো, সবসময় হাসি। আর আমার এটা খুব ভালো লাগে, যারা সবসময় হাসে না, আমার তাদের খুব ভালো লাগে, যে মুখে হাসিটা রয়েছে সব সময়। তো ওইরকম নন্দিতা দিয়ে ওইরকম সবসময় মুখে হাসি থাকে। আর রাখিজির ব্যাপারে কি বলবো, মানে ওনাকে তো দেখিয়ে যেতাম। আর মাঝে মাঝে চিমটি কাটতাম। আচ্ছা রাখিজির সাথে পাঠ করছি। আচ্ছা শিখলে ওনার থেকে?
ওনার থেকে শিখলাম হচ্ছে যে মানে ধরো উনি এই তোমার সাথে হাসি ঠাট্টা করছেন, খুব মজার একটা কথা বললেন, ঠিক নেক্সট সেকেন্ডেই হচ্ছে ওনার ভীষণ ইমোশনাল একটা শট, জাস্ট সুইচ অন সুইচ অফ। মানে আমাদের সাথে হয়েছে একটা সিন ছিল যেখানে শিবুদার সাথে একটা সিন ছিল, আমাদের সাথে এরকম কি একটা উনি বললেন, আমরা ওনার ডান দিকে বসেছিলাম, শিবুদা বাঁ দিকে বসেছিলেন সামনে, উনি এই ডান দিকে কিছু একটা বললেন আমাদেরকে, ঘুরেই শটটা দিলেন, and that was heavenly। মানে আমরা তখন বললাম যে তাই। ও আরেকজন যিনি আছেন আমার বসে, তিনি হচ্ছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। আচ্ছা, মানে আমি সত্যি মৌচাক দেখেছি, আমি সত্যি মানে কিরকম বলতো, ধন্যিমে প্রচুর রয়েছে, কিন্তু মৌচাকের সাবিত্রী চট্টোপাধ্যায় আমার খুব প্রিয়। আচ্ছা, ওই যে প্রণাম করতে না চাওয়াটা এবং লজ্জা পাওয়াটা, ওটা আমি মানে আমার খুবই প্রিয় আর কি। তো উনি ছিলেন একটি রুমে বসেছিলেন, তারপরে আমাদের শটটা শুরু হলো। তো আমার মনে আছে ভাস্করদা আমাকে, ভাস্করদা রয়েছেন এই ইয়েতে, ভাস্করদা আমাকে উল্টো দিক থেকে বললেন যে দেখবি ফাটিয়ে দেবে, আর সত্যি তাই হলো। মানে উনি দরজাটা খুললেন, আমাদের সিনটা ছিল যে আমাদের একটা কনফারেন্স চলছে, কনফারেন্স রুমে খুব সিরিয়াস একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, হঠাৎ করে উনি ভীষণই একটা কমন মানে খুবই অগুরুত্বপূর্ণ একটি কথা বা বিষয় নিয়ে কথা বলতে এসেছেন শিবুদার সাথে। আচ্ছা, উনি দরজাটা খুললেন, ওরা সমস্ত কমপ্লেন উনি জানালেন, নিয়ে চলে গেলেন। যে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা ঠিক করে করছে না, ও ওটা ঠিক করে হচ্ছে না, মানে একটা ঝড় উঠলো, ঝড়টা বেরিয়ে গেল এইরকম। আমরা এইভাবে দেখলাম, এইভাবে ঘুরে আমি তখন ভাস্করদার দিকে তাকালাম, ভাস্করদা বললো কি কি বলেছিলাম, এইরকম। মানে পুরোটাই তোমার একটা বলতে পারো আর একটা আর কি ট্রেনিং হলো আর কি বলতে গেলে। আচ্ছা, একদম। আচ্ছা, এটা তো শুনলাম, নন্দিতাদির কথা শুনলাম, সাবিত্রী চট্টোপাধ্যায়, রাখি গুলজার গেল, এখানে শিবুদা নিজে অভিনয়ও করেছেন, আবার উনি ডিরেকশনও দিয়েছেন। তো শিবুদার সঙ্গে কাজের অভিজ্ঞতাটা কেমন? খুব ভালো। শিবুদা ভালো হলে প্রশংসা করে না, আচ্ছা, খারাপ বলে বলে। হ্যাঁ, খারাপ হলে কেমন করে বলে? একদম হচ্ছে না, একদম হচ্ছে না। আভেরি খুব খারাপ, ওটা ফ্লোরে সবার সামনে। পায়েল খুব খারাপ, আমার চরিত্রের নাম পায়েল, পায়েল একদম হয়নি, খুব খারাপ, মুখের ওপর, মুখের ওপর। আচ্ছা, তখন কেমন লাগতো? মানে রাগ হতো কিনা? হ্যাঁ, রাগ তো হতো, বড় হয়ে গেছি, পরে উনি কেন এরকম বলছেন সবার সামনে। উনি কি তখন ক্যামেরার পেছনে? ক্যামেরার পেছনে, ক্যামেরার পেছনে, ক্যামেরার পেছনে এরকম একটা সিন হয়েছে, একটা শট হয়েছে, খুব খারাপ। এবং তার পরের শটটাই দিলাম মানে যথারীতি খুব ভালো। আচ্ছা, সেটা আর কিছু বললো না আর কি? না, সেটা তখন বললো যে ভালো, ভালো হয়েছে, যে এটার জন্যই বলেছিলাম। তুমি একটা জিনিস বলো, অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে কেমন লাগলো? কিন্তু কবে থেকেই ভালো লাগে, এটা তো একদম যবে থেকে শিবুদাকে দেখছি তবে থেকে ভালো লাগে। মানে কণ্ঠতে শিবুদা, মানে কি বলবো, সত্যি কিছু বলার নেই। মানে আর সব থেকে বড় কথা, আমার বসের দরুন তো আমি এত কাছ থেকে দেখলাম, আমি সত্যি জানি না শিবুদার কি প্রিপারেশন কি না, কিন্তু মানে এতটা সাবলীল, মানে জাস্ট করে দিচ্ছে। মানে এবং একটা তো বিশাল বড় প্রেশার থাকে একজন অভিনেতা যিনি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন, বলতে পারো মেইন চরিত্র, মা ছেলের গল্প, সেখানে মানে এরকম একটা চরিত্র প্লে করছে, প্লাস তোমার ডিরেকশন দিচ্ছেন, তো এটা তো একটা হিউজ রেসপন্সিবিলিটি সেইটা। এবং শুধু তাই নয়, মানে
শিবুদা এত ঠান্ডা মাথায় মানে ক্যাপ্টেন্সি করে, যেটা একটা টিমের জন্য এত ইম্পর্টেন্ট, মানে এত ঠান্ডা মাথায় কাজ করা এবং এত সুন্দরভাবে। আর মানে উইন্ডোজের না টিম খুব ভালো, মানে ওরা প্রত্যেকে এত ভালো, এত এফিশিয়েন্ট যে মানে খুবই ভালো লেগেছে কাজ করতে। এবং মানে হ্যাঁ, এবার মানে যেই কাজটা ধরো মানে খুব হাসল চলছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, সেটা খুব ইজিলি বেরিয়ে যেত। আচ্ছা, এটাতে যেহেতু সুবিধা অভিনয় করেছে, মানে ডিরেকশনের দিকটা তো বোধহয় বেশিরভাগটা নন্দিতাদির হাতেই এটা ছিল। হ্যাঁ, মানে দুজনে মিলে যেরকম নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা বলো যে তোমার চরিত্রটা একটু বলো, মানে যদি যেটুকু বলা যায়। হ্যাঁ, আমার চরিত্রটা হচ্ছে তো ওয়ান অফ দ্য কলিগস, মানে ওয়ান অফ দ্য এমপ্লয়িজ আর কি। শিবুদার একটা অফিস আছে, হ্যাঁ, দেখাচ্ছে হ্যাঁ, আমরা অলরেডি ওটা ট্রেলারে হ্যাঁ, দেখেছি, হ্যাঁ, ওখানে হ্যাঁ, এমপ্লয়ি। এই চারজন তোমরা আছো, চারজনই চার পাঁচজন এমপ্লয়ি। আরো অনেকে রয়েছেন, তো সবাই আমরা সবাই এমপ্লয়ি। তো এইবার সেখানে আমাদের প্রচন্ড মানে বসের থেকে আমরা ঝাড় খেয়ে একদম মানে শেষ হয়ে যাচ্ছি। সেটা শিবুদা। সেটা শিবুদা। আচ্ছা, মানে বসকে আমাদের কোনোভাবেই পছন্দ না, মানে এরকম বস থাকাচ্ছে না থাকা। আচ্ছা। তো আমরা ট্রেলারে দেখেছি যেখানে শিবুদা বলছে যে মাকে যে আমি বাড়িতে একরকম, কিন্তু ওখানে ওটা আমার অফিস, ওখানে আমার মানে ওখানে আমার ব্যবহারটা অন্যরকম হবে, সেটাই স্বাভাবিক, এরকম একটা হ্যাঁ হ্যাঁ ব্যাপার। হ্যাঁ হ্যাঁ। তো মানে ওইখানে উনি মানে আমরা এমনি থেকে টিজারটায় ওটাই দেখলাম যে বাড়িতে এত নরম একটি মানুষ, ঠিক উল্টোটা অফিসে সবাইকে একদম তথস্থ করে রেখেছে, মানে একদম নাকের ডগায় করে রেখেছে। এইরকম একটি মানুষ, এরকম একটা ক্যারেক্টার, মানে আমরা মানে হাঁপ ছেড়ে বাঁচি যখন উনি বেরিয়ে যান অফিসে। আচ্ছা, তাহলে মানে রাখি গুলজারটা তো ফিল্মে রাখি গুলজার তোমার শিবুদার মায়ের ক্যারেক্টারটা প্লে করেছেন, সেখানে আমাদের কিছু ছোট ছোট ক্লিপিংস আমাদের সামনে এসছে আর কি, দেখেছি যে একসঙ্গে তোমরা আনন্দ করতে করতে হাঁটছো, রাস্তা দিয়ে ফুচকা হাঁটছো। হ্যাঁ, মানে এই যোগসূত্রটা কি? এই যোগসূত্রটা হচ্ছে, এটা কি বলবো, এটা তোমাকে একটু ওয়েট করতে হবে, 9 তারিখ দেখতে হবে। 9 তারিখ দেখতে হবে, কারণ এইটা একটা পলিসি হবে আমাদের অফিসে। আর কিছু আমি বলছি না, যেটার কারণে ওনার সাথে মানে আমাদের বসের মায়ের সাথে আমাদের একটা খুব খুব মজাদার একটা সম্পর্ক তৈরি হবে, যেটার জন্য আমরা ভিক্টোরিয়ার সামনে ঘুরতে গেছি, আমরা ফুচকা খেয়েছি, সবাই মিলে সরস্বতী পুজোর সরস্বতী পুজো করেছি আমরা, সেটা বসের অজান্তেই করেছি আমরা। আচ্ছা, তো এইগুলো করেছি এবং সেটার হেল্প করেছেন রাখিজি। এই সব হ্যাঁ, মানে হেল্প করেছে। এইটা আবার মানে আমরা যেটা শুনেছি যে সরস্বতী পুজোর সময় যে এইসব মানে পুজো হচ্ছে, ভোগের রান্না হচ্ছে, সব সমস্ত উনি নাকি রাখি গুলজার নাকি পুরো নিয়ম মেনে নিজের হাতে, হ্যাঁ, সেগুলো নাকি উনি সমস্ত বলতেন, মানে ঠিক ঠিক হচ্ছে কিনা। হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম। আচ্ছা, মানে উনি এখনো সেই এতদিন মুম্বাইতে থাকার পরেও এখনো মানে এই নিয়মগুলো এগুলো সব। আচ্ছা, তোমাদের যে এই যে গার্লস গ্যাং, যেটা আমরা খুব মজা করেছি, মানে আমরা অন স্ক্রিন অফ স্ক্রিন আমাদের যে বন্ডিংটা রয়েছে অন স্ক্রিন, সেটাই আমরা আগেই মানে কিছুদিন আগেই একটা এতে শুনছিলাম যে মানে একটা ইন্টারভিউতে সবাই, মানে তুমি সেদিন অনুপস্থিত ছিলে আর কি, শারীরিক কারণে তোমার হয়েছিল, তো মানে সবাই বলছে যে আমরা এখন যেটা শোনা যায় যে এখনকার জেনারেশন বন্ধু হয় না, ভালো বন্ধু পাওয়া যায় না, কিন্তু আমরা আরো 4টি ভালো, শ্রুতিও বলছিল যে আরো ভালো বন্ধু পেয়েছি। মানে তোমারও কি সেটাই মনে হয় যে মানে একদম একদম, কালকে ইনফ্যাক্ট একটা অনুষ্ঠানে ওদের সাথে দেখা হলো, শ্রুতি সৌরসিনী ওদের সাথে দেখা হলো, তো মানে আমরা সত্যি খুব মজা করেছি। মানে আমি বলছি যে মানে পায়েল, অদিতি, জেনি, আমরা সবাই মানে সৌরসিনী, তারপর তোমার ঐশ্বর্য, সবার চরিত্রগুলো আমরা যেরকম ভাবে শুটিং এ আমরা যে যে সংলাপ বলেছি, সেগুলো খুব কম হবে যে সেগুলো আলাদা করে আরোপিত কিছু আমরা নিজে থেকে বলি, মানে
আর আমরা অফ টাইমে মানে ধরো যখন শুটিং হচ্ছে না তখন আমরা মানে সবাই মিলে কফি খেতে যাচ্ছি, সবাই মিলে গান শুনছি, কিছু না হোক সবাই মিলে এটা বললাম চল একটু ছাদ থেকে ঘুরে আসি, কারণ যেখানে ধরো শুটিং হচ্ছিল সেখানে আমাদের একটা খুব সুন্দর ছাদ ছিল। আচ্ছা, ওটা একটা বিশাল বড় অফিস ছিল। হ্যাঁ বিল্ডিং, ওটা বোধহয় টিউলিপ বিল্ডিং না আমার মনে নেই এই মুহূর্তে। তো ওখানে একটা খুব সুন্দর ছাদ ছিল, মানে ছাদটা দেখে সবাই মানে সব বিল্ডিং দেখা যেত, রাস্তা দেখা যেত। তো আমরা বললাম চল কিছু না হোক অনেকক্ষণ ঘরে বসে গেছি, আমরা একটু ছাদ থেকে ঘুরে আসি। তো তোমার কি কোথাও গিয়ে মনে হয় যে মানে এই যে একটা ভালো টিম হলে সেটা কাজের মধ্যে সেটা বোঝাই যায়? অবশ্যই অবশ্যই। মানে আমি যেমন এই অলোক কিচেন গোয়া করেছিলাম যখন, তখন আমাদের চারটে মেয়ের গল্প ছিল। তো সেখানে আমরা চারজন মেয়ে যারা যারা আমরা ছিলাম তাদের মধ্যেকার বন্ডিংটাই কিন্তু অনস্ক্রিন ফুটে উঠেছিল। এটা খুবই হেল্প করে, মানে আলাদা করে না, আর মানে কি বলবো মানে আরো এক্সট্রা এফর্ট দিতে হয় না। মানে ওটা আমরা এমনিই বলছি আর কি। বা ধরো যদি ভালো সম্পর্ক থাকে কেন নিজেরাই প্র্যাকটিস করে নিলাম, চল একবার সিনটা বলে নি, চল একবার এটা করে নি। তো এটা খুবই হেল্প করে, সেটাই হয়েছে আমার। টেলিভিশনে দুটো প্রজেক্ট চলছে, ফুলকি আর তার সঙ্গে তেঁতুল পাতা। তো এই দুটো ভিন্ন চরিত্র, একদম দু রকম চরিত্র তুমি করো। কেমন কাজ করে কেমন লাগছে আর কেমন রেসপন্স পাচ্ছ? খুব ভালো। মানে বেসিক্যালি দুটো চরিত্রের ক্ষেত্রেই আমার দুটো লব্জ আছে। একটা হচ্ছে ফুলকির ক্ষেত্রে ও মাই ফাদার। একটু আমি জাস্ট তুমি এরকম বলে একটা ছোট্ট করে ওরকম একটা ডায়লগ বলে একটু শুনিয়ে দাও। আমি খুবই বড়দি আর মেজদির নেওটা। তো এবার ধরো বড়দি আর মেজদি, আমি কোনো একটা কিছু বুঝতে পারছি না, তো আমি বলছি যে বড়দি মেজদি ও মাই ফাদার, এটা তো নট আন্ডারস্ট্যান্ডিং, এটা তো আমি কিছুই গেট করতে পারছি না, এইরকম আর কি। তো মানে সবসময় মানে আমার ইংরেজিটা রয়েছে সাথে, ইংরেজিটা আমার সাথে থাকে। এবং আমার মনে হয় মানে কাবেরীর মনে হয় যে কাবেরী খুবই ভালো ইংরেজি বলতে পারে। কাবেরী যেখান থেকে ইংরেজি শিখেছে সেই জায়গাটা খুবই ভালো ইংরেজি শেখায়, এটা আমার মনে হয়। আচ্ছা, আর তেঁতুল পাতার কথা একটু। আর তেঁতুল পাতার মজাটা হচ্ছে যে ওখানে আমি একমাত্র মানে বিহারি ইয়ে হয়েছে ক্যারেক্টার। হ্যাঁ, তো আর আমার মা বিহারে বর্ন অ্যান্ড ব্রট আপ। আচ্ছা, তো মা বাংলার থেকে ভোজপুরি বেশি ভালো জানে। যেদিন আমি এই ক্যারেক্টারটা পাই সেদিনই আমি মাকে ফোন করে বললাম যে মা আমাকে শেখাও। আচ্ছা, হ্যাঁ, এরকম আমি শেখাও, এটাকে কি বলে, ওটাকে কি বলে, ছেলেকে কি বলে লাইকা বলে, মেয়েকে কি বলে লাইকি বলে, এরকম করে করে আমি শিখলাম। তো খুবই মজা লেগেছে, খুবই। মানে আমার লাজ্জোর সাজ আমার ভীষণ ভালো লাগে। আর দুটোই জয়ন্ত দিদি সাজিয়েছে, দুটোরই সাজ খুব ভালো লাগে, বাট লাজ্জোর সাজটা একটু বেশি আমার ভালো লাগে। একটু আমাকে একটু বলো যে লাজ্জো, যদি এই যে আমরা আজকে বসে আছি কজিওজি রেস্টুরেন্টে, এই যে আমরা খাবারগুলো খাচ্ছি, খেয়ে লাজ্জোকে যদি কিছু বলতে হয়, লাজ্জো কি করে বলবে? अरे दया का खाना खिला रही है, हाँ कितना सुंदर खाना है भाई, ये नान पराठा है और चिकन है, बहुत अच्छा है भाई, हाँ अच्छे से रहना। ভীষণ ভালো। এটার থেকে ভালো মানে ফিডব্যাক বোধহয় হয় না, এত মিষ্টি করে যে তেঁতুল পাতার লাজ্জো এসে খাবারকে বলে গেল। হ্যাঁ, একদম শিমুলপুরা থেকে। সেটা না। আচ্ছা, এমনি যেহেতু দুটো প্রজেক্ট এখন দুটোই তোমার বেশ ভালো পপুলার চলছে, এখন তুমি তো অনেকদিন ধরেই কাজ করছো এখানে। এই যে তোমার তেঁতুল পাতার যে মেয়েটি, সেই নতুনই কাজ করছে। তো ওর কথা যদি বলি বা ফুলকির কথা যদি বলি, এই যে নতুন নতুন ছেলে মেয়েগুলো, এদের সঙ্গে কাজ করে কেমন লাগছে? এরা কেমন? ওরা দুজনেই খুব ভালো, ঋতুব্রতা এবং দিব্যানী, ওরা দুজনেই খুব ভালো। ঋতুব্রতা তো ভীষণ সিনসিয়ার একটি মেয়ে। আচ্ছা, ঋতুব্রতার বোধহয় থার্ড প্রজেক্ট, এটা থার্ড না ফোর্থ। ওর মতো সিনসিয়ার মেয়ে এবং ওর মতো মানে আমি বলছি যে ওর কাছে কখনো তুমি না পাবে, মানে এইটা করতে হবে ঋতু, আচ্ছা ঠিক আছে, ওইটা করতে হবে, আচ্ছা ঠিক আছে,
এবং মানে ও ভীষণই মানে খুবই ডিসিপ্লিন একটি মেয়ে, খুব ভালো। ওর আমি ভীষণই পেছনে লাগি, ওকে আমি সব সময় ভীষণ একদম বিচ্ছিরি লাগছে, জঘন্য লাগছে আসলে। কি বলতো, সবাই বলছে ধরো ওকে দারুণ লাগছে দারুণ লাগছে, আমি পাশ থেকে বললাম না না আসলে শাড়িটা সুন্দর বলে ওকে ভালো লাগছে, না হলে ভালো লাগতো। আর তুমি যাও তো, চুপ করো তো, এরকম করবে। মানে এরা তো তোমার থেকে এমনি বয়সের দিক থেকে জুনিয়র, অনেক অনেক ছোট। হ্যাঁ মানে যেটা হয় না, শোনা যায় যে আজকাল ছেলেমেয়েরা একদম মানে যারা সিনিয়র তাদের রেসপেক্ট দেয় না, এ দেয় না। না এইটা না ডিপেন্ড করে জানো তো, এইটা মানে আমি বলবো যে আমি কোথাও থেকে দুটো প্রজেক্ট করছি, আমি দুটো প্রজেক্টের কোথাও থেকে পাইনি এরকম যে সিনিয়রদের রেসপেক্ট। আমার না আবারও মানে কি বলতো মানে দেবাঞ্জনা মানে দুটো এটা না পারস্পরিক আদান প্রদানের ব্যাপার। মানে আমি যদি তোমাকে সেই জায়গাটা না দিই, তুমি কেন আমাকে সেই জায়গাটা দেবে? এটা ছোট হোক বড় হোক, হ্যাঁ মানে আর সব থেকে বড় কথা সবাই তো সবার মতো নয়, সবাই একরকম নয়। একদম, সেটা হবেই বা কেন, কেনই বা হবে, হ্যাঁ সবাই একরকম নয়। সেখানে মানে ঠিক আছে, মানে আমাকেও আমি কিছুটা দেবো তবেই না আমি কিছুটা পাবো। একদম এটা একদমই নয় যে সবাই খুব খারাপ। হ্যাঁ এবার যারা সত্যি খারাপ মানে এইরকম মানে দেখো খারাপ ভালো তো আপেক্ষিক, একদম এইবার কিন্তু আমি কখনো ফেস করনি। হ্যাঁ সেটাই বুঝতে পেরেছি। আচ্ছা এবার যেটা মানে সব এইসব এখন এগুলো তো যা চলছে, আমরা আপকামিং কিছু কি ভালো অন্য কোনো কাজের খবর কি শুনতে পারি? আমার রিসেন্টলি একটা শুটিং শেষ হলো, না কিছুটা বাকি আছে ইনফ্যাক্ট, ভূতেরই কি, যেটা আমরা একটা ঝলক দেখেছি হইচইয়ে। আচ্ছা তো সেটা আসবে, সেটা নিয়ে আমরা তখন কথা বলবো। আচ্ছা আপাতত এইটুকুই থাক যে ভূতেরই কি আসছে। এটা কি এই বছর আসছে না পরের বছর? এই বছরই আসছে। আচ্ছা ও বেবি আসতে চলেছে। আচ্ছা আচ্ছা এবার মোটামুটি আমরা আড্ডার শেষ প্রান্তে এসে পৌঁছেছি। খাওয়া দাওয়া প্রায় শেষে, দেখো ও প্রায় কিছুই খেলো না, অনেক খেয়েছি, পুরো পেট ভরিয়ে দিয়েছে দেবাঙ্গনা। আচ্ছা আমার একটা রিকোয়েস্ট আছে ছোট, সেটা হচ্ছে একটা 2 লাইন গান শুনতে পারি? গান? तेरा मुझसे है पहले का नाता कोई, यूं ही नहीं दिल लुभाता कोई, तेरा मुझसे है पहले का नाता कोई, यूं ही नहीं दिल लुभाता कोई, जाने तू या जाने ना, माने तू या माने ना। আমাদের আড্ডা আবিরের একটা সুন্দর গানের মাধ্যমে শেষ হলো। আবিরের সঙ্গে আড্ডা দিয়ে আমার তো খুব ভালো লাগলো, তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লাগলো। আমি সত্যি আমি এমনি থেকে কথা বলতে খুবই ভালোবাসি, কিন্তু আজকে আমি প্রচুর কথা বললাম, আমার খুব ভালো লাগলো। আর কি হয় বলতো, রোজ শুটিং করি, রোজ কাজ থাকে, খালি ডায়লগ বলি। এই যে আজকে একটা আড্ডা হলো, এই ছুটির দিনে কাজের বাইরে গিয়ে আড্ডা হলো, এইটা সত্যি একটা মানে রিফ্রেশিং। তাহলে আমরা আমেরিকা আবার যদি ডাকে, আমি আমার শোতে ডাকি, তাহলে অবশ্যই আসবো। তাহলে আজকের মতো আড্ডাটা এখানেই শেষ করছি। আর আমি দর্শকদের একটা কথা বলতে চাই, আপনারা কিন্তু অবশ্যই ফুলকি দেখবেন, তেঁতুল পাতা দেখবেন, আমাদেরকে ভালোবাসা দেবেন। আর সামনে আমার যা যা কাজ আসছে, সামনে 9th মে আমার বস আসছে, সেখানে অভিনয় করেছেন কিংবদন্তি নায়িকা রাখি গুলজার আর শিবপ্রসাদ মুখোপাধ্যায়, এবং আরো অনেকে রয়েছেন, কাঞ্চন মল্লিক রয়েছেন, ভাস্কর ব্যানার্জি রয়েছেন, আর কিংবদন্তি নায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায় রয়েছেন, এবং তাদের সাথে তাদের অনেক নিচে আমিও একটি চরিত্রে রয়েছি। আপনারা সকলে দেখবেন এবং ভালোবাসা দেবেন, জানাবেন কেমন লাগলো। আর দেবাঞ্জনা খুবই মিষ্টি একটি মেয়ে, হ্যাঁ খুব ভালো, আর আপনারা ওকেও অনেক ভালোবাসা দেবেন।
থ্যাংক ইউ। তাহলে আজকের মতো আড্ডাটা শেষ করছি, আবার অন্য কোনো অতিথি নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো আড্ডাটা শেষ করছি।